আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের বিশেষ প্রতিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সিরিজের গল্প সত্যান্বেষী। সত্যান্বেষী গল্পটি পাঠ করবার জন্য একজন শ্রোতাবন্ধু অনুরোধ করেছিলেন। আমার চ্যানেলটিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য শ্রোতাবন্ধুকে ধন্যবাদ এবং তার প্রতি আমি কৃতজ্ঞ। শুরু করছি আজকের গল্প সত্যান্বেষী। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল সন 1331 সালে। সেই পরিচয় থেকেই আজকের এই গল্প সত্যান্বেষী। যারা কলকাতা শহরের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত তাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে এই শহরের কেন্দ্রস্থলে এমন একটা পল্লী আছে যার একদিকে দুস্থ ভাটিয়া মারোয়ারি সম্প্রদায়ের বাস, অন্যদিকে খেলার বস্তি, আর তৃতীয় দিকে তির্যকচক্ষু পীতবর্ণ চীনাদের উপনিবেশ। এই ত্রিবেণী সঙ্গমের মধ্যস্থলে যে বদ্বীপটি সৃষ্টি হয়েছে, দিনের কর্মকোলাহলে তাকে দেখে একবারও কারুর মনে হবে না যে এর মধ্যে কোনো অসাধারণত্ব আছে। কিন্তু সন্ধ্যার পরেই এই পল্লীতে এক আশ্চর্য পরিবর্তন ঘটতে আরম্ভ করে। 8টা বাজতে না বাজতেই দোকানপাট সব বন্ধ হয়ে যায়। পাড়াটা একবারে নিস্তব্ধ হয়ে যায়। কেবল দূরে দূরে দু একটা পান বিড়ির দোকান খোলা থাকে। সে সময় যারা এই অঞ্চলে চলাফেরা করে তারা অধিকাংশই নিঃশব্দে ছায়ামূর্তির মতো বিচরণ করে, এবং যদি কোনো অজ্ঞ প্রতীক আতর্কিতে এ পথে এসে পড়ে সেও দ্রুতবেগে সে স্থান পরিত্যাগ করে চলে যায়। আমি কি করে এই পাড়াতে এসে এক মেষে বসবাস করতে শুরু করলাম সেটা বিশেষভাবে লিখতে গেলে কিন্তু গল্পের আকার অনেক দীর্ঘ হবে। এতটুকু বললেই যথেষ্ট যে দিনের বেলা পাড়াটা দেখে মনে কোনো সন্দেহ হয়নি আমার, এবং মেষের দোতলায় একটা বিশাল ঘর খুব সস্তায় পাওয়াতে আমি বিনা বাক্যব্যয়ে সেই ঘরটা অধিকার করেছিলাম। পরে যখন জানতে পারলাম যে এই পাড়ায় মাসের মধ্যে 2-3টে মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তায় পড়ে থাকে এবং নানা কারণে সপ্তাহে অন্তত একবার পুলিশের রেড এখানে পড়ে, তখন কিন্তু বাসাটার ওপর এমন মমতা জন্মে গিয়েছে যে আবার তল্পিতল্পা তুলে নূতন বাসায় উঠে যাওয়ার মনোবৃত্তি হলো না। বিশেষত সন্ধ্যের পর আমি তো নিজের লেখাপড়া নিয়েই থাকি, বাড়ির বাইরে বার হই না, তাই ব্যক্তিগতভাবে বিপদে পড়ার আশঙ্কা আমার কখনো হয় না। আমাদের বাসার উপরের তলায় সব শুদ্ধ 5টা ঘর। প্রত্যেকটায় একজন করে ভদ্রলোক থাকেন। তারা সকলেই চাকুরিজীবী এবং বয়স্ক। শনিবারে বাড়ি যান, আবার সোমবার ফিরে এসে অফিস যাতায়াত শুরু করেন। এরা অনেক দিন থেকেই এই মেষ বাড়িতে থাকে। সম্প্রতি একজন কাজ থেকে অবসর নিয়ে বাড়ি চলে যাওয়ায় দোতলার এই ঘরটা ফাঁকা হয়েছিল। সেই ঘরটাই আমি দখল করেছি। এই মেষবাড়িতে সন্ধ্যের পর তাসের আড্ডা বসত। সেই সময়ে মেষের বসবাসকারীদের কণ্ঠস্বর আর উত্তেজনা একটু উগ্র ধারণ করত। অশ্বিনীবাবু পাখা খেলোয়াড় ছিলেন। তার স্থায়ী প্রতিদ্বন্দ্বী ছিল ঘনশ্যামবাবু। ঘনশ্যামবাবু হেরে গেলে খুব চেঁচামেচি করেন। তারপর ঠিক 9টার সময় যখন বামুন ঠাকুর খাবার জন্য সবাইকে ডাক দিতে আসে, তখন সবাই আবার আগের মতো শান্তশিষ্টভাবে একসাথে খাওয়া দাওয়া করে যে যার ঘরে শুয়ে পড়ে। এইরূপ নিরুপদ্রব শান্তিতে মেষের বৈচিত্র্যহীন দিনগুলো আমার কাটছিল। আমিও এখানে এসে নির্বিবাদে এই প্রশান্ত জীবনযাত্রা বরণ করে নিয়েছিলাম। খুব একটা অসুবিধের কোনো কারণই ছিল না। বাসার নিচের তলার ঘরগুলো বাড়িওয়ালা থাকতেন
ইনি একজন হোমিওপ্যাথিক ডাক্তার, নাম অনুকূল বাবু। বেশ সরল সদালাপী লোক। বোধহয় বিবাহ করেননি, কারণ বাড়িতে স্ত্রী পরিবার কাউকেই তো দেখি না। তিনি মেসের খাওয়া দাওয়া আর ভাড়াটেদের সুখ স্বাচ্ছন্দ্য সম্বন্ধে যথেষ্ট তত্ত্বাবধান করেন। এমন পরিপাটিভাবে তিনি কাজ করেন, কোনো দিক দিয়ে আমাদের অভিযোগের কোনো অবকাশই থাকে না। মাসের প্রথমে বাড়ি ভাড়া আর খোরাকি বাবদ 25 টাকা তার হাতে তুলে দিতে পারলেই সারা মাস নিশ্চিন্ত। পাড়ার দরিদ্র সম্প্রদায়ের মধ্যে ডাক্তারের বেশ একটা পসার ছিল। সকাল বিকাল তারা বসবার ঘরে ভিড় করত। তিনি ঘরে বসে সামান্য মূল্যে ঔষধ বিতরণ করতেন। রোগীর বাড়িতে বড় একটা যেতেন না। যদি কোনো সময় যেতে হতো, তিনি ভিজিট নিতেন না। এই জন্য পাড়া প্রতিবেশী সকলেই তাকে খাতির আর শ্রদ্ধা করত। আমিও অল্পকালের মধ্যেই তার ভারী অনুরক্ত হয়ে পড়েছিলাম। বেলা 10টার মধ্যে মেসের অন্যান্য সকলে অফিসে চলে যায়। সেই সময় আমরা দুজন পড়ে থাকতাম মেস বাড়িতে। স্নানাহার আমাদের একসঙ্গেই হতো। তারপর সারা দুপুর আমরা গল্পে আর সংবাদপত্রের আলোচনায় কাটিয়ে দিতাম। ডাক্তার অত্যন্ত নিরীহ ভালো মানুষ লোক, ভারী চমৎকার কথা বলেন। বয়স প্রায় 40। বিদ্যালয়ের কোনো উপাধি তার ছিল না, কিন্তু ঘরে বসে এত বিভিন্ন বিষয়ে তার জ্ঞান ছিল। সেসব নিয়ে আলোচনা করতে করতে আমি তো এক একদিন বিস্মিত হয়ে যেতাম। আমি বিস্মিত প্রকাশ করলে তিনি লজ্জিত হতেন আর বলতেন, আরে আমার তো কোনো কাজ নেই, ঘরে বসে বসে কেবল বই পড়ি। এই যা আপনি জানছেন সবই কিন্তু আমার বই থেকে সংগ্রহ করা। এই বাসায় মাস 2 আমার বেশ নির্বিঘ্নেই কেটে গেল। একদিন বেলা আন্দাজ 10টার সময় আমি ডাক্তারবাবুর ঘরে বসে তার খবরের কাগজখানা উল্টিয়ে পাল্টিয়ে দেখছি। অশ্বিনীবাবু পান চিবাতে চিবাতে অফিসে চলে গেলেন। তারপর ঘনশ্যামবাবু উপর থেকে নিচে এসে দাঁতে ব্যথার জন্য 1 পুড়িয়া ওষুধ নিয়ে ডাক্তারবাবুর কাছ থেকে বিদায় নিয়ে অফিসে চলে গেলেন। বাকি দুজনও একে একে অফিসের দিকে রওনা হলো। সারাদিনের জন্য বাসা বাড়িটা খালি হয়ে গেল। ডাক্তারবাবুর কাছেও তখন 2-1 জন রোগী ছিল। তারা ওষুধ নিয়ে একে একে বিদায় নিল। তারপর তিনি চশমাটা কপালে তুলে দিয়ে জিজ্ঞেস করলেন, কি হে, কাগজে কিছু খবর আছে নাকি? কাল বৈকালে আমাদের পাড়ায় খানা তল্লাশি হয়ে গেছে, শুনেছেন? ডাক্তার এককাল হেসে বলল, সে তো নিত্য নৈমিত্তিক ব্যাপার, তা কোথায় হলো? আমি বললাম, এ তো কাছেই 36 নম্বরে শেখ আব্দুল গফুর বলে একটা লোকের বাড়িতে। ডাক্তার বললেন, আরে লোকটাকে যে আমি চিনি, প্রায় আমার কাছে ওষুধ নিতে আসে। তা কি জন্য খানা তল্লাশি, কিছু লিখেছে? আমি বললাম, কোকেন, এই যে পড়ুন না, বলেই আমি দৈনিক কালকেতু তার দিকে এগিয়ে দিলাম। ডাক্তার চশমা জোড়া আবার সস্থানে রেখে পড়তে আরম্ভ করলো, এবং বেশ জোরে। গতকাল অঞ্চলের 36 নম্বর স্ট্রিটে শেখ আব্দুল গফুর নামে জনৈক চর্ম ব্যবসায়ীর বাড়িতে পুলিশের খানা তল্লাশি হয়, কিন্তু কোনো বেআইনি মাল পাওয়া যায়নি। পুলিশের অনুমান এই অঞ্চলে কোথাও একটা কোকেনের গুপ্ত আড়ত আছে। সেখান থেকে সর্বত্র কোকেন সরবরাহ হয়। একদল চতুর অপরাধী পুলিশের চোখে ধুলো দিয়ে বহুদিন যাবৎ এই কাজ করে যাচ্ছে। কিন্তু পরিতাপের বিষয়, এই অপরাধীদের নেতা কে আর এদের গুপ্ত ভাণ্ডার কোথায়, সেটা এখন অবধি অনুসন্ধান করে খুঁজে পাওয়া যায়নি। খবরটা খানিকক্ষণ পড়ার পর ডাক্তার চুপ করে রইলেন। তারপর বললেন, কথাটা কিন্তু ঠিক, আমারও সন্দেহ হয় জানো, কাছে পিঠে কোথাও কোকেনের একটা মস্ত আড্ডা আছে। 2-1 বার ইশারা আমি পেয়েছি। জানেন তো, নানা রকম লোক ওষুধ নিতে আসে আমার কাছে। আর যাই করুক, যে কোকেন খোর সে ডাক্তারের কাছে কিন্তু নিজেকে লুকাতে পারবে না।
কিন্তু ওই আব্দুল গফুর লোকটাকে তো কোকেনখোর বলে মনে হয় না, বরং সে যে পাকা আফিংখোর এ কথা আমি জোর দিয়ে বলতে পারি। সে তো নিজেও সে কথা গোপন করে না। আমি বললাম, আচ্ছা অনুকূলবাবু, এ পাড়ায় যে এত খুন হয় তার কারণ কি? ডাক্তার বললেন, তার তো খুব সহজ কারণ। যারা গোপনে আইন ভঙ্গ করে একটা বিরাট ব্যবসা চালাচ্ছে, তাদের সর্বদা মনের মধ্যে ভয় হয়। সুতরাং দৈবক্রমে যদি কেউ তাদের গুপ্ত কথা জেনে ফেলে, তখন তারা তাকে খুন করে। তাছাড়া তো কোনো উপায় নেই। ভেবে দেখুন তো, আমি যদি কোকেনের ব্যবসা করি আর আপনি যদি দৈবাৎ সে কথা জেনে যান, তাহলে আপনাকে বাঁচতে দেওয়া আমার পক্ষে কি সম্ভব না নিরাপদ? আপনি যদি কথাটি পুলিশের কাছে ফাঁস করে দেন, তাহলে আমি তো জেলে যাবই, সঙ্গে সঙ্গে এত বড় একটা ব্যবসা ভেঙে যাবে, লক্ষ লক্ষ টাকার মাল বাজেয়াপ্ত হয়ে যাবে। আমি তা হতে দিতে পারি বলুন তো? কথাটা বলেই অনুকূলবাবু জোরে জোরে হাসতে লাগলেন। আমি বললাম, আপনি অপরাধীদের মনস্তত্ত্ব বেশ অনুশীলন করেছেন, তাই না? তিনি বললেন, হ্যাঁ, ওদিকে আমার একটু ঝোঁক আছে, বলেই আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালেন। আমিও উঠি উঠি করছিলাম। এমন সময় একটা লোক ঘরের মধ্যে প্রবেশ করলো। তার বয়স বোধ হয় 23 কি 24। দেখলে শিক্ষিত ভদ্রলোক বলেই মনে হয়। গায়ের রং ফর্সা, বেশ সুশ্রী, সুগঠিত চেহারা, মুখে চোখে বুদ্ধির ছাপ। কিন্তু বোধহয় সম্প্রতি কোনো কষ্টে পড়েছে, কারণ বেশভূষার কোনো যত্ন নেই। চুলগুলো অবিন্যস্ত, গায়ের জামাটা ময়লা, এমনকি পায়ের জুতো জোড়াও কালির অভাবে রুক্ষ ভাব ধারণ করেছে। মুখে একটা উৎকণ্ঠিত আগ্রহের ভাব। আমার দিক থেকে অনুকূলবাবুর দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, শুনলাম এটা একটা মেষ বাড়ি, তা কোনো জায়গা ফাঁকা আছে নাকি? ঈষৎ বিস্ময়ে আমরা দুজনেই তার দিকে তাকালাম। অনুকূলবাবু মাথা নেড়ে বললেন, না। কিন্তু মশাইয়ের কি করা হয়? লোকটা ক্লান্তভাবে রোগীর বেঞ্চে বসে পড়ল। তারপর বলল, উপস্থিত চাকরির জন্য দরখাস্ত দিচ্ছি আর মাথা গোঁজবার একটা আস্তানা খোঁজ করছি। কিন্তু এই হতভাগ্যা শহরে একটা মেষও কি খালি পাওয়া যাবে না? সব কানায় কানায় ভর্তি। সহানুভূতির স্বরে অনুকূলবাবু বললেন, সিজনের মাঝখানে মেষে জায়গা পাওয়া একটু মুশকিল। তা মশায়, নামটা কি? আগন্তুক বলল, অতুলচন্দ্র মিত্র। তারপর বললেন, কলকাতায় এসে পর্যন্ত চাকরির সন্ধানে টোটো করে ঘুরে বেড়াচ্ছি। দেশে ঘটি বাটি বিক্রি করে যে টাকা নিয়ে বেরিয়েছিলাম, তাও প্রায় শেষের দিকে। গুটি 25-30 টাকা আছে, কিন্তু দুবেলা হোটেলে খেলে তো সেটা আর কতদিন কুলোবে বলুন? তাই একটা ভদ্রলোকের মেষ খুঁজছি। বেশি দিন নয়, মাসখানেকের মধ্যেই একটা হেস্তনেস্ত হয়ে যাবে। এই কটা দিনের জন্যে দুবেলা দুটো শাক ভাত আর একটু জায়গা পেলেই আমার কিছুই দরকার নেই। অনুকূলবাবু বললেন, আমি বড়ই দুঃখিত হলাম, কিন্তু অতুলবাবু, আমার এখানে সব ঘর ভর্তি। কথাটা শুনে অতুল একটু নিঃশ্বাস ফেলে বলল, তবে আর উপায় কি বলুন? আবার বেরুই, দেখি যদি উড়িয়াদের আড্ডায় একটু জায়গা পাই। আর তো কিছু নয়, ভয় হয় রাত্রিতে ঘুমালে হয়তো টাকাগুলো সব চুরি করে নেবে। তা এক গ্লাস জল পাওয়া যাবে? একটু খেতাম। ডাক্তার নিজেই জল আনতে চলে গেল। লোকটার অসহায় অবস্থা দেখে আমার মনে দয়া হলো। একটু ইতস্ততে করে বললাম, আমার ঘরটা বেশ বড়, দুজনে থাকলে অসুবিধে হবে না। তা আপনার যদি আপত্তি না থাকে, আপনি থাকতে পারেন। কথাটা শুনে অতুল প্রায় লাফিয়ে উঠল। বলল, আপত্তি? বলেন কি মশাই, আমি তো স্বর্গ পেলাম। তাড়াতাড়ি ট্যাগ থেকে কতগুলো নোট আর টাকা বাইরে বার করে বলল, তা কত দিতে হবে? টাকাটা আমি আগাম দিয়ে দেবো, ভালো হয়। তার আগ্রহ দেখে আমি হেসে বললাম, থাক থাক, এখন টাকা দিতে হবে না, এখনও তো তাড়াতাড়ির কিছু নেই।
ততক্ষণে ডাক্তারবাবু জল নিয়ে ফিরে এসেছেন। তাকে বললাম, ইনি তো খুব সংকটে আছেন, তো আপাতত আমার ঘরেই থাকুক, যদি আপনি অনুমতি দেন। অতুল কৃতজ্ঞতা গদগদ স্বরে বলল, আমার ওপর ভারী দয়া করেছেন ইনি, কিন্তু বেশি দিন আমি কষ্ট দেব না। ইতিমধ্যে যদি অন্য কোথাও জায়গা পেয়ে যাই তাহলে সেখানেই উঠে যাব। বলেই জল খেয়ে সে গ্লাসটা নামিয়ে রাখল। ডাক্তার একটু বিস্মিতভাবে আমার দিকে তাকালো, বলল, আপনার ঘরে? তা বেশ, আপনার যদি অমত নেই তখন আমি কি আর কি বলবো। আপনার সুবিধাও হবে, ঘর ভাড়াটা ভাগাভাগি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি বললাম, সেজন্যে নয়, উনি বিপদে পড়েছেন কি না। ডাক্তার হেসে বলল, সে তো বটেই, তা আপনি আপনার জিনিসপত্র নিয়ে আসুন গে। অতুলবাবু, আপনাকে বলছি, তাহলে থাকুন আপাতত এখানেই। অতুলবাবু বললেন, আগে হ্যাঁ, জিনিসপত্র আমার সামান্যই, একটা বিছানা আর ক্যাম্বিসের বাক্স একটা হোটেলের দারোয়ানের কাছে রেখে এসেছি, এখনই নিয়ে আসছি। আমি সঙ্গে সঙ্গে বললাম, চিন্তা করবেন না, স্নানাহার কিন্তু এখানেই করবেন। অতুলবাবু বললেন, তাহলে তো ভালোই হলো, বলে একটু কৃতজ্ঞ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বাইরে বার হয়ে গেলেন। সে চলে গেলে আমরা কিছুক্ষণ নীরব হয়ে রইলাম। অনুকূলবাবু অন্যমনস্কভাবে কোচার খুঁটে চশমা মুছে বললেন, বিপন্নকে আশ্রয় দেওয়া উচিত, আপনি ভালোই করেছেন। তবে কি জানেন, অজ্ঞাত কুলশীল কাউকে... থাক, কথাটা তিনি আর শেষ করলেন না। তারপর বললেন, যাক, আশা করি কোনো ঝঞ্ঝাট উপস্থিত হবে না। বলেই তিনি উঠে পড়লেন। অতুল মিত্র আমার ঘরে এসে বাস করতে শুরু করলো। অনুকূলবাবুর কাছে একটা বাড়তি তক্তাপোষ ছিল, তিনি সেখানা অতুলের ব্যবহারের জন্য ওপরে পাঠিয়ে দিলেন। অতুল দিনের বেলায় বড় একটা বাসায় থাকে না, সকালে উঠেই চাকরির সন্ধানে বেরিয়ে যায়, বেলা 10টায় এসে স্নানাহার করে, তারপর একটু বিশ্রাম নিয়ে আবার বিকেলের দিকে বেরিয়ে যায়। কিন্তু যতটুকু সময় সে বাসায় থাকে তার মধ্যেই বাসার সকলের সঙ্গে তার একটা বেশ সম্প্রীতি জমে গেছে। সন্ধ্যার পর খেলার মজলিসে তার ডাক পড়ে, কিন্তু সে তাস পাশা খেলতে জানতো না, তাই কিছুক্ষণ সেখানে বসে আস্তে আস্তে নিচে নেমে গিয়ে ডাক্তারের সঙ্গে গল্পগুজব করে। আমার সঙ্গেও তার বেশ ভাব, দুজনে একই বয়সী, তার উপর এক ঘরে ওঠা বসা, সুতরাং আমাদের সম্বোধন আপনি থেকে কখন যে তুমিতে নেমে আসলো আমরা বুঝতেই পারলাম না। অতুল আসবার পর প্রায় সপ্তাহখানেক বেশ ভালোভাবেই কেটে গেল। তারপর মেসে নানা রকম বিচিত্র ঘটনা ঘটতে লাগলো। সন্ধ্যার পর অতুল আর আমি অনুকূলবাবুর ঘরে বসে গল্প করছিলাম। রোগীর ভিড় কমে আসছিল, দু একজন মাঝে মাঝে এসে রোগের বিবরণ দিয়ে ঔষধ নিয়ে যাচ্ছিল। অনুকূলবাবু আমাদের সঙ্গে কথা বলতে বলতে ওষুধ দিচ্ছিলেন, হাত বাক্সে পয়সা তুলে রাখছিলেন। গতরাত্রে প্রায় আমাদের বাসার সম্মুখেই একটা খুন হয়েছে। আজ সকালে রাস্তার উপর সেই লাশ আবিষ্কৃত হওয়ায় এলাকায় একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল। আমরা সেই বিষয়েই আলোচনা করছিলাম। বিশেষ উত্তেজনার কারণ এই যে, লাশ দেখে লোকটাকে দরিদ্র শ্রেণীর ভাটিয়া বলে মনে হয় না, কারণ তার কোমরে গোজা ছিল 100 টাকার বেশ কতগুলো নোট। ডাক্তার বললেন, এ কোকেন ছাড়া আর কিছু নয়। ভেবে দেখুন তো, টাকার লোভে যদি খুন হতো তাহলে ওর কোমরে অতগুলো টাকা পাওয়া যেত। আমার তো মনে হয় লোকটা কোকেনের খরিদ্দার ছিল। কোকেন কিনতে এসে কোকেন ব্যবসায়ীদের সম্বন্ধে মারাত্মক কোনো খবর জেনে গেছে, হয়তো তাদের পুলিশের ভয় দেখিয়েছে বা ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে, তারপরেই সে খতম। অতুল বলল, কে জানে মশাই, আমার তো ভারী ভয় করছে। আপনারা এ পাড়ায় আছেন কি করে?
আমি আগে যদি জানতুম। বলেই সে থেমে গেল। ডাক্তার হেসে বলল, তাহলে কি করতেন? ওই উড়িয়ারদের আড্ডায় যেতেন, তাই তো? আমাদের কিন্তু ভয় করে না। আমি তো 10-12 বছর এ পাড়ায় আছি, কিন্তু কারুর কথায় থাকি না মশায়। কখনো হাঙ্গামাতেও পড়িনি। অতুল ফিসফিস করে বলল, ডাক্তারবাবু, আপনি নিশ্চয়ই কিছু জানেন না, তাই না? হঠাৎ পেছনে খুট করে একটা শব্দ শোনা গেল। পিছন ফিরে দেখলাম আমাদের মেসের অশ্বিনীবাবু দরজার ফাঁকে মুখ বাড়িয়ে আমাদের কথা শুনছে। তার মুখের অস্বাভাবিক পাণ্ডুরতা দেখে আমি একটু অবাক হলাম। বললাম, কি হয়েছে অশ্বিনীবাবু, আপনি এ সময় নিচে? কথাটা শুনে অশ্বিনীবাবু থতমত খেয়ে গেলেন। বললেন, না না, কিছু না, এমনি 1 পয়সার বিড়ি কিনতে গিয়েছিলাম, এই তো উপরে যাচ্ছি। আমরা পরস্পরের মুখ তাকাতাকি করলাম। পৌর গম্ভীর প্রকৃতি অশ্বিনীবাবুকে আমরা সকলেই শ্রদ্ধা করতাম। তিনি হঠাৎ নিঃশব্দে নিচে নেমে এসে আড়ি পাচ্ছেন, কথাটা ভাবতেই খারাপ লাগলো। রাত্রে খাওয়া দাওয়ার পর জানতে পারলাম অশ্বিনীবাবু আগেই খেয়ে চলে গেছে। খাওয়ার পর অভ্যাস মতো একটা চুরুট শেষ করে শোয়ার ঘরে প্রবেশ করে দেখি অতুল মেঝের ওপর কেবল একটা বালিশ ফেলে ঘুমাচ্ছে। একটু বিস্মিত হলাম, কারণ এমন কিছু গরম পড়েনি যে মেঝেই শোয়া প্রয়োজন হবে। ঘরটা অন্ধকার ছিল। অতুলও কোনো সাড়া দিল না, তাই ভাবলাম সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আমার তখনও ঘুমের কোনো তাগিদই ছিল না, কিন্তু আলো জেলে যে একটু লেখালেখি করব, তাতে বাদ সাধল অতুলের ঘুম। ভাবলাম, আমি যদি এখন আলো জ্বালিয়ে কাজ করি, অতুলের যদি ঘুম ভেঙে যায়। তাই সেসব কাজ না করে খালি পায়ে ঘরের মধ্যে একটু ঘুরে বেড়াতে লাগলাম। কিছুক্ষণ এইভাবে বেড়াবার পর হঠাৎ মনে হলো, যাই অশ্বিনীবাবুকে জিজ্ঞেস করে আসি, তার কোনো অসুখ টসুখ করলো কি না। আমার 2খানা ঘর পরেই অশ্বিনীবাবুর ঘর। গিয়ে দেখলাম তার দরজা খোলা। বাইরে থেকে ডাক দিয়ে সাড়া পেলাম না। তখন কৌতূহলী হয়ে ঘরে ঢুকলাম। দ্বারের পাশেই সুইচ বোর্ড। আলো জ্বালিয়ে দেখলাম ঘরে কেউ নেই। রাস্তার ধারের জানলাটা দিয়ে উঁকি মেরে দেখলাম ভদ্রলোক রাস্তাতেও নেই। মনে মনে ভাবলাম, তাই তো, এত রাত্রে ভদ্রলোক গেলেন কোথায়? অকস্মাৎ মনে হলো হয়তো ডাক্তারের কাছে ওষুধ নিতে গেছে। তাই তাড়াতাড়ি নিচে নেমে গেলাম। দেখলাম ডাক্তারের দরজা ভেতর থেকে বন্ধ। এত রাত্রে নিশ্চয়ই শুয়ে পড়েছে। বন্ধ দরজার সম্মুখে অনিশ্চিতভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যখনই ফিরে আসতে যাচ্ছি, এমন সময় ঘরের ভেতরে গলার শব্দ পেলাম। অত্যন্ত উত্তেজিত চাপা কণ্ঠে অশ্বিনীবাবু কথা বলছেন। একবার লোভ হলো কান পেতে শুনি, কিন্তু পরক্ষণেই সেই ইচ্ছা দমন করলাম। হয়তো অশ্বিনীবাবু কোনো রোগের কথা বলছেন, আমার শোনা উচিত নয়। তাই পা টিপে টিপে নিজের ঘরেই ফিরে এলাম। ঘরে এসে দেখলাম অতুল আগের মতোই মেঝের ওপর শুয়ে আছে। আমাকে দেখে ঘাড় তুলে বলল, কি, অশ্বিনীবাবু ঘরে নেই, তাই তো? আমি বিস্মিত হলাম। বললাম, তুমি জেগে আছো? সে বললে, হ্যাঁ, অশ্বিনীবাবু নিচে ডাক্তারের ঘরে আছেন। আমি অবাক হলাম। বললাম, তুমি জানলে কি করে? সে বললে, কি করে জানলাম যদি জানতে চাও, এই বালিশে কান পেতে শো। আমি বললাম, কি হে, তোমার কি মাথা টাথা খারাপ হলো নাকি? সে বললে, মাথা আমার ঠিক আছে, একবার শুয়েই দেখো না। কৌতূহলের বশবর্তী হয়ে অতুলের মাথার পাশে মাথা রেখে শুলাম। কিছুক্ষণ স্থির হয়ে থাকবার পর অস্পষ্ট কথাবার্তার শব্দ কানে আসলো। তারপর পরিষ্কার শুনতে পেলাম অনুকূলবাবু বলছেন, আপনি বড় উত্তেজিত হয়েছেন, ওটা আপনার দৃষ্টিবিভ্রম, তাছাড়া কিছু নয়। ঘুমের ঘোরে মাঝে মাঝে অমন হয়। আমি ওষুধ দিচ্ছি, খেয়ে শুয়ে পড়ুন।
কাল সকালে উঠে যদি আপনার ওই বিশ্বাস থাকে, তখন যা হয় করবেন। উত্তরে অশ্বিনীবাবু কি বললেন ধরা গেল না। চেয়ার টানার শব্দে বুঝলাম তারা দুজনেই উঠে দাঁড়িয়েছে। তখনই আমরা মাটির থেকে উঠে বসলাম। বললাম, ডাক্তারের ঘরটা যে আমাদের ঘরের নিচেই, তা তো মনে ছিল না। কিন্তু কি ব্যাপার বলো তো, অশ্বিনীবাবুর হয়েছে কি? অতুল হাই তুলে বলল, ভগবান জানে, রাত অনেক হলো, চলো শুয়ে পড়ি। আমি সন্দিগ্ধভাবে জিজ্ঞেস করলাম, তুমি মাটিতে শুয়েছিলে কেন? অতুল বলল, সমস্ত দিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়লাম, তারপর দেখলাম মেঝেটা বেশ ঠান্ডা, তাই শুয়ে পড়লাম। ঘুমও একটু এসেছিল। এমন সময় ওদের কথাবার্তার আমার চটকা ভেঙে গেল। সিঁড়িতে অশ্বিনীবাবুর পায়ের শব্দ শুনতে পেলাম। শুনলাম তিনি নিজের ঘরের দিকে গিয়ে ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করলেন। ঘড়িতে দেখলাম রাত্রি প্রায় 12টা। অতুল শুয়ে পড়ল। মেষও একেবারে নিশুতি হয়ে গেছে। আমি বিছানায় শুয়ে অশ্বিনীবাবুর কথাই ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। সকালে অতুলের ঠেলা খেয়ে ধড়পড় করে উঠলাম। দেখলাম বেলা 7টা বাজে। অতুল বলল, আরে ওঠো ওঠো, গতিক ভালো ঠিকছে না। আমি চোখ কসলাতে কসলাতে বললাম, কেন ভাই, কি হলো? সে বললে, অশ্বিনীবাবু ঘরের দরজা খুলছেন না, অনেক ডাকাডাকির পরেও সাড়া পাচ্ছি না। আমি বললাম, তাতে কি হয়েছে, ঘুমিয়ে আছে নাকি দেখো। অতুল বলল, তা তো জানি না বাবু, তুমি এসো, বলেই সে ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। আমিও তার পশ্চাতে বাইরে বেরিয়ে আসলাম। দেখলাম আমাদের মেসের সমস্ত লোক অশ্বিনীবাবুর দরজার কাছে দাঁড়িয়ে উৎকণ্ঠায় আর জল্পনায় দ্বার ঠেলাঠেলি করছে। নিচ থেকে অনুকূলবাবুও আসলেন। দুশ্চিন্তা আর উৎকণ্ঠা ক্রমে বেড়েই চলল, কারণ অশ্বিনীবাবু এত বেলা পর্যন্ত কখনো ঘুমান না। তাছাড়া যদি ঘুমিয়েই পড়ে থাকেন, তবে এত ডাকাডাকিতেও তার ঘুম ভাঙছে না কেন? অতুল অনুকূলবাবুর কাছে গিয়ে বলল, দেখুন, দরজাটা মনে হয় ভাঙতে হবে, আমার তো ভালো ঠেকছে না। অনুকূলবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, ভদ্রলোক হয়তো ভেতরে অজ্ঞান টজ্ঞান হয়েছেন, নইলে জবাব দিচ্ছেন না, এমন তো হবার কথা না। আর দেরি নয়, অতুলবাবু দরজা ভাঙুন। 1.5 ইঞ্চি পুরু কাঠের দরজা, তার উপর ইয়েল লক লাগানো। কিন্তু অতুল আরও 2-3 জন একসঙ্গে ধাক্কা দিতেই বিলেতি তালা ঝনঝন করে ভেঙে পড়ল। তখন খোলা দরজা দিয়ে আমরা যা দেখলাম, তাতে আমাদের ভয়ে সবারই মুখের কথা বন্ধ হয়ে গেল। আমরা স্তম্ভিত হয়ে দেখলাম, ঠিক দরজার সামনে অশ্বিনীবাবু উবুর হয়ে শুয়ে আছে। তার গলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কাটা, মাথা ও ঘাড়ের নিচে পুরু হয়ে রক্ত জমে আছে। মনে হচ্ছে যেন একটা লাল মখমলের গালিচার বিছানায় সে শুয়ে আছে, আর তার হাতে ধরা আছে রক্তমাখা খুর। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর অতুল আর ডাক্তার একসঙ্গে ঘরে ঢুকলো। ডাক্তার বিহ্বলভাবে অশ্বিনীবাবুর বিভৎস মৃতদেহের প্রতি তাকিয়ে বলল, কি ভয়ানক, শেষে অশ্বিনীবাবু আত্মহত্যা করলেন। অতুলের দৃষ্টি কিন্তু মৃতদেহের দিকে ছিল না। তার 2 চোখ যেন তরোয়ালের ফলার মতো ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছিল। মনে হয় সে কিছু খুঁজছে। সে একবার বিছানায় দেখছে, একবার রাস্তার ধারের খোলা জালনা দিয়ে উঁকি মারছে, তারপর ফিরে এসে শান্ত গলায় বলছে, আত্মহত্যা নয় ডাক্তারবাবু, এটা খুন, নৃশংস নরহত্যা। আমি পুলিশ ডাকতে যাচ্ছি, আপনারা কেউ কোনো জিনিস ছোবেন না। অনুকূলবাবু বললেন, বলেন কি অতুলবাবু, খুন? কিন্তু দরজা যে ভেতর থেকে বন্ধ ছিল, তাছাড়া
ওটা বলেই আঙুল দিয়ে একটা কিছু নির্দেশ করল। আমরা দেখলাম তিনি রক্তমাখা খুরের দিকে নির্দেশ করছেন। অতুল মাথা নেড়ে বলল, তা হোক, তবু এটা খুন। আপনারা থাকুন, আমি এখনই আসছি। বলেই সে দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে গেল। ডাক্তারবাবু কপালে হাত দিয়ে সেইখানে বসে পড়লেন। বললেন, উফ, শেষে কিনা আমার বাসাতেই এই ব্যাপার। পুলিশের কাছে মেষের চাকর বামুন থেকে শুরু করে আমাদের সকলের এজাহার নেওয়া হলো। যে যা জানতো সব বলল, কিন্তু কারো জবানবন্দিতে এমন কিছুই প্রকাশ পেল না যাতে অশ্বিনীবাবুর মৃত্যুর কারণ জানা যায়। অশ্বিনীবাবু অত্যন্ত নির্বিরোধ লোক ছিলেন। মেষ আর অফিস ছাড়া তিনি কোথাও যেতেনই না। তার কোনো বন্ধুবান্ধব ছিল না। তিনি প্রতি শনিবার বাড়ি চলে যেতেন। 10-12 বৎসর ধরে এইরকমভাবেই চলছে তার প্রতিদিনের রুটিন। কিছুদিন হতে তিনি বহুমূত্র রোগে ভুগছিলেন। এইরূপ গোটা কয়েক সাধারণ কথাই প্রকাশ পেল। ডাক্তারবাবুও এজাহার দিলেন। তিনি যা বললেন তাতে অশ্বিনীবাবুর মৃত্যু রহস্য পরিষ্কার না হয়ে আরও জটিল হলো। তার জবানবন্দিতে বোঝা গেল তিনি বলছেন, গত 12 বৎসর যাবৎ অশ্বিনীবাবু আমার বাসায় থাকতেন। তার বাড়ি বর্ধমান জেলার হরিপুর গ্রামে। তিনি সওদাগরি অফিসে কাজ করতেন। 120 টাকা বেতন পেতেন। এত অল্প মাইনায় পরিবার সহ কলকাতায় থাকা বড়ই অসুবিধে। তাই তিনি একলা মেস ভাড়া করে থাকতেন। এ মেসের প্রায় সকলেরই একই অবস্থা। অশ্বিনীবাবুকে আমি যতদূর জানি তিনি সরল প্রকৃতির কর্তব্যনিষ্ঠ লোক। কখনো কারুর পাওনা ফেলেও রাখেন না, কারুর কাছে 1 পয়সা ধারও নেন না। কোনো বদখেয়াল ছিল না, কোনো নেশা ছিল না। মেসের অন্য সব লোকেরাও একথার সাক্ষী দিলেন। এই 12 বৎসরের মধ্যে তার সম্বন্ধে অস্বাভাবিক বা সন্দেহজনক কিছুই লক্ষ্য করিনি। তিনি গত কয়েক মাস থেকে ডায়াবেটিসে ভুগছিলেন। আমারই চিকিৎসাধীন ছিলেন, কিন্তু তার মানসিক রোগের কোনো লক্ষণ আমার চোখে পড়েনি। কাল হঠাৎ তার চাল চলনে একটা অপ্রকৃতিস্থ ভাব লক্ষ্য করলাম। কাল বেলা প্রায় 9:45টার সময় আমি আমার ডাক্তারখানায় বসেছিলাম। হঠাৎ অশ্বিনীবাবু এসে বললেন, ডাক্তারবাবু, আপনার সঙ্গে আমার একটা গোপনীয় কথা আছে। একটু আশ্চর্য হয়ে তার মুখের দিকে চেয়ে দেখলাম তাকে অত্যন্ত বিচলিত দেখাচ্ছে। জিজ্ঞেস করলাম, কি কথা? তিনি এদিক ওদিক চেয়ে চাপা গলায় বললেন, এখন নয়, আর এক সময় বলবো, বলেই তাড়াতাড়ি অফিসে চলে গেলেন। সন্ধ্যার পর আমি, অজিতবাবু আর অতুলবাবু আমার ঘরে বসে গল্প করছিলাম। হঠাৎ অজিতবাবু দেখতে পেলেন দরজার পাশে দাঁড়িয়ে অশ্বিনীবাবু আমাদের কথা শুনছেন। তাকে ডাকতেই তিনি কোনো রকম কিছু কৈফিয়ত দিয়েই তাড়াতাড়ি চলে গেলেন। আমরা সবাই অবাক হলাম। ভাবলাম, কি হলো অশ্বিনীবাবুর? তারপর রাত্রি 10টার সময় তিনি চোরের মতো চুপি চুপি আমার কাছে এসে উপস্থিত হলেন। মুখ দেখেই বুঝলাম তার মানসিক অবস্থা প্রকৃতিস্থ নয়। দরজা বন্ধ করে দিয়ে তিনি আবোল তাবোল নানা কথা বললেন। কখনো বলেন ঘুমিয়ে ঘুমিয়ে ভীষণ বিভীষিকাময় স্বপ্ন দেখেছেন, কখনো বলেন একটা ভয়ানক গুপ্ত রহস্য জানতে পেরেছেন। আমি তাকে ঠান্ডা করবার চেষ্টা করলাম, কিন্তু তিনি ঝোঁকের মাথায় বলেই চলেছেন। শেষে আমি তাকে 1 পুরিয়া ঘুমের ওষুধ দিয়ে বললাম, আজ রাতে শুয়ে পড়ুন গিয়ে, কাল সকালে আপনার কথা শুনব। তিনি ওষুধ নিয়ে উপরে উঠে চলে গেলেন। সেই তার সঙ্গে আমার শেষ দেখা। তারপর আজ সকালে এই কাণ্ড। তার ভাবগতিক দেখে তার মানসিক অপ্রকৃতিস্থতা সম্বন্ধে আমার সন্দেহ হয়েছিল বটে, কিন্তু তিনি যে এই ক্ষণিক উত্তেজনার বশে আত্মঘাতী হবেন তা কিন্তু আমি কল্পনাও করতে পারিনি। অনুকূলবাবু নীরব হলেন। দারোগা জিজ্ঞেস করলেন, আপনি
মনে করেন এটা আত্মহত্যা? অনুকূলবাবু বললেন, তাছাড়া আর কি হতে পারে? তবে অতুলবাবু বলছিলেন এটা নাকি আত্মহত্যা নয়, অন্য কিছু। এ বিষয়ে তিনি হয়তো বেশি জানেন, অতএব তিনিই বলতে পারেন। দারোগা অতুলের দিকে ফিরলেন, বললেন, আপনিই বুঝি অতুলবাবু? এটা যে আত্মহত্যা নয় তা মনে করবার কোনো কারণ আছে? অতুল বলল, আছে। নিজের হাতে মানুষ কখনো অমনভাবে নিজের গলা কাটতে পারে না। আপনি লাশ দেখেছেন? ভেবে দেখুন তো। দারোগা কিছুক্ষণ চিন্তা করে বলল, হত্যাকারীকে আপনার কাউকে সন্দেহ হয়? অতুল বলল, না। দারোগা আবার জিজ্ঞেস করলেন, হত্যার কারণ কিছু অনুমান করতে পারেন? অতুল রাস্তার দিকে জানলাটা নির্দেশ করে বলল, ওই জানলাটা হত্যার কারণ। দারোগা সচকিত হয়ে বললেন, জানলা হত্যার কারণ? আপনি বলতে চান হত্যাকারী ওই জানলা দিয়ে ঢুকেছিল? অতুল বলল, না না, হত্যাকারী দরজা দিয়েই ঢুকেছিল। এবার দারোগা মৃদু হাসলেন, বললেন, আপনার বোধ হয় স্মরণ নেই যে দরজা ভেঙে আপনারাই ঘরে ঢুকেছিলেন? অতুল একটু অবাক হয়ে বলল, সে কথা আমার ভালোই স্মরণ আছে। তারপর দারোগা ঈষৎ পরিহাসের স্বরে বলল, তবে কি অশ্বিনীবাবু আহত হবার পর দরজা বন্ধ করে দিয়েছিলেন? অতুল বলল, না, হত্যাকারী অশ্বিনীবাবুকে হত্যা করার পর বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে। দারোগা বলল, সেটা কি করে সম্ভব? অতুল মুখ টিপে হেসে বলল, খুব সহজে, একটু ভেবে দেখুন তো, ভালো করে ঘুরে দেখুন। অনুকূলবাবু এতক্ষণ দরজাটার দিকেই তাকিয়েছিলেন। তিনি বলে উঠলেন, ঠিকই তো, ঠিকই তো, দরজা তো সহজেই বাইরে থেকে বন্ধ করা যায়। এতক্ষণ সে তো আমাদের মাথায় ঢোকেনি। দেখছেন না, ওখানে ইয়েল লক লাগানো। অতুল বলল, দরজা বাইরে থেকে টেনে নিলেই বন্ধ হয়ে যায়, তখন আর ভেতর থেকে ছাড়া খোলার উপায় নেই। দারোগা প্রবীণ লোক, তিনি গালে হাত দিয়ে ভাবতে ভাবতে বললেন, সে কথা তো ঠিক, কিন্তু একটা জায়গায় যে খটকা লাগছে। অশ্বিনীবাবু যে রাত্রে দরজা খুলে শুয়েছিলেন, তার কি কোনো প্রমাণ আছে? অতুল বলল, না, বরঞ্চ তার উল্টো প্রমাণ আছে। আমি জানি তিনি দরজা বন্ধ করে শুয়েছিলেন। তখন আমি বললাম, হ্যাঁ, আমিও জানি, আমি তাকে দরজা বন্ধ করতে শুনেছি। দারোগা বললেন, তবে? অশ্বিনীবাবু রাত্রে উঠে হত্যাকারীকে দরজা খুলে দিয়েছেন, এটা বলতে চাইছেন? অতুল বলল, না, কিন্তু আপনার বোধহয় স্মরণ নেই অশ্বিনীবাবু গত কয়েক মাস ধরে একটা রোগে ভুগছেন? দারোগা একটু অবাক হয়ে বলল, রোগে ভুগছিলেন? ও, ঠিক বলেছেন, ঠিক বলেছেন অতুলবাবু, ও কথাটা তো আমার খেয়ালেই ছিল না। দারোগা একটু মুরব্বিয়ানাভাবে বললেন, আপনি দেখছি বেশ ইন্টেলিজেন্ট লোক, পুলিশে ঢুকে পড়ুন না, এ পথে আপনি অনেক উন্নতি করবেন। কিন্তু এদিকের ব্যাপার যে ক্রমে ঘোলাটে হচ্ছে। যদি সত্যি হত্যাকাণ্ড হয়, তাহলে হত্যাকারী যে ভয়ানক হুঁশিয়ার লোক, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। কারুর উপর আপনাদের সন্দেহ হলে আমাকে বলুন। বলেই তিনি সকলের মুখের দিকে তাকালেন। সকলেই নীরবে মাথা নাড়ল। অনুকূলবাবু বললেন, দেখুন, এ পাড়ায় প্রায় একটা দুটো খুন হয়, এ খবর অবশ্য আপনার কাছে নূতন নয়। পরশুদিন আমার বাসার সামনে একটা খুন হয়ে গেছে। এইসব দেখে আমার মনে হয় সবগুলো হত্যা এক সুতোয় গাঁথা। একটার কিনারা হলেই অন্যটার কিনারা হবে। অবশ্য যদি অশ্বিনীবাবু মৃত্যুকে আপনারা হত্যাকাণ্ড বলেন তবে। দারোগা বললেন, তা হতে পারে, কিন্তু অন্য খুনের কিনারা হওয়ার আশায় বসে থাকলে বোধহয়
অনন্তকাল বসে থাকতে হবে মশাই। অতুল বলল, দারোগাবাবু, যদি এ খুনের কিনারা করতে চান তাহলে কিন্তু ওই জানলাটার কথা ভালো করে ভেবে দেখবেন। এবার দারোগা ক্লান্তভাবে বললেন, সব কথাই আমাদের ভালো করে দেখতে হবে, বুঝলেন অতুলবাবু। এখন আপনাদের প্রত্যেকের ঘর আমরা সার্চ করব। তারপর ওপরে নিচে সব ঘরগুলো তারা পুঙ্খানুপুঙ্খভাবে খানা তল্লাশ করলো, কিন্তু কোথাও এমন কিছু পাওয়া গেল না যার দ্বারা এই মৃত্যু রহস্যের কিনারা পাওয়া যায়। অশ্বিনীবাবুর ঘরও যথারীতি অনুসন্ধান করা হলো, কিন্তু দু একটা অতি সাধারণ পারিবারিক চিঠিপত্র ছাড়া কিছুই পাওয়া গেল না। খুরের শূন্য খাপটা বিছানার পাশেই পড়েছিল। তিনি নিজে ক্ষৌরকার্য করতেন, এ কথা আমরা সবাই জানি। খাপটা চিনতেও আমাদের কষ্ট হলো না। অশ্বিনীবাবুর মৃতদেহ পূর্বেই স্থানান্তরিত হয়েছিল। অতঃপর তার দরজায় তালা লাগলো। সেই তালায় শিলমোহর বসিয়ে দারোগা চলে গেলেন। তখন প্রায় বেলা 1:30। অশ্বিনীবাবুর বাড়িতে তার পাঠানো হয়েছিল। বিকালের মধ্যেই তার পুত্ররা আর নিকট আত্মীয়রা এসে উপস্থিত হলেন। তাদের বিস্মিত বিমূঢ় শোকের দিকে তাকিয়ে আমাদের মনও কেমন যেন চঞ্চল হয়ে উঠল। আমরা অনাত্মীয় হলেও অশ্বিনীবাবুর এই শোচনীয় মৃত্যুতে প্রত্যেকেই গভীরভাবে আহত হয়েছি। তাছাড়া নিজেদের প্রাণ নিয়েও এখন আমাদের সংশয়। যেখানে পাশের ঘরে এরকম ঘটনা ঘটতে পারে, সেখানে আমাদের জীবনেরই বা কি নিশ্চয়তা? মলিন শশঙ্ক অবসন্নতার ভিতর দিয়ে এই বিপদ ভারাক্রান্ত দুর্দিনটা কেটেই গেল। রাত্রিকালে শয়নের পূর্বে ডাক্তারের ঘরে গিয়ে দেখলাম তিনি স্তব্ধ গম্ভীর মুখে বসে আছেন। এই একদিনের ঘটনায় তার শান্ত নিশ্চিন্ত মুখের ওপর কালো কালো রেখা পড়েছে। আমি তার পাশে গিয়ে বসলাম। বললাম, বাসায় সকলেই তো মেস ছেড়ে চলে যাওয়ার জোগাড় করেছেন। ম্লান হেসে অনুকূলবাবু বললেন, তাদের তো দোষ দেওয়া যায় না অজিতবাবু। এরকম ব্যাপার ঘটলে সেখানে কি কেউ থাকতে চায়? কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, বুঝলেন, একে খুন বলা যেতে পারে কি করে? আর যদি খুন হয় তাহলে মেষের বাইরের লোকের দ্বারা তো এ খুন সম্ভব না। প্রথমত হত্যাকারী উপরে উঠল কি করে? সিঁড়ির দরজা তো রাত্রিকালে বন্ধ থাকে, এ তো আপনারা সবাই জানেন। যদি ধরে নেওয়া যায় যে লোকটা কোনো কৌশলে উপরে উঠেছিল, কিন্তু সে অশ্বিনীবাবুর খুর দিয়ে তাকে খুন করলো কি করে? এটাও কি সম্ভব? সুতরাং বাইরের লোকের দ্বারা খুন হয়নি এ কথা কিন্তু নিশ্চিত। তাহলে বাকি থাকেন কারা? যারা মেশে থাকে। এদের মধ্যে অশ্বিনীবাবুকে খুন করতে পারে এমন কি কেউ আছে? অবশ্য অতুলবাবু অল্প দিন হলো এসেছেন, তার বিষয়ে আমরা সবাই তেমন কিছু জানি না। কথাটা শুনেই আমি চমকে উঠলাম। বললাম, অতুল? ডাক্তারবাবু গলা খাটো করে বললেন, অতুলবাবু লোকটাকে আপনার কিরকম লাগে মশাই? আমি বললাম, অতুল? না না না, এ কখনো সম্ভব নয়। অতুল কি জন্য অশ্বিনীবাবুকে মারবে? ডাক্তার বলল, তবেই দেখুন, আপনার মুখ থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে মেষের কেউ এ কাজ করতেই পারে না। তাহলে বাকি থাকে কে? যিনি আত্মহত্যা করেছেন এই কথাই কি বাকি থেকে যাচ্ছে না? কিন্তু আত্মহত্যা করারও তো একটা কারণ থাকা চাই। সে কথা আমি ভেবে দেখেছি। আপনার মনে আছে কিছুদিন আগে আমি বলেছিলাম যে এ পাড়ায় একটা কোকেনের গুপ্ত সম্প্রদায় আছে। ওই সম্প্রদায়ের সর্দার কে তা কিন্তু কেউ জানে না। আমি বললাম, হ্যাঁ মনে আছে। ডাক্তার ধীরে ধীরে বললেন, এখন মনে করুন অশ্বিনীবাবুই যদি ওই সম্প্রদায়ের সর্দার হন। আমি স্তম্ভিত হয়ে বললাম, সে কি? তাও কি করে সম্ভব? ডাক্তার বললেন, অজিতবাবু, পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। বরঞ্চ কাল রাত্রে অশ্বিনীবাবু আমাকে যেসব কথা বলেছিলেন তাতে এই সন্দেহটাই আমার মনে আসছে।
খুব সম্ভব তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন। অত্যাধিক ভয় পেলে মানুষ যেমন অপ্রকৃতিস্থ হয়ে যায়। কে বলতে পারে, হয়তো এই অপ্রকৃতিস্থতার জন্যই তিনি আত্মহত্যা করেছেন। ভেবে দেখুন, এ অনুমান কি সঙ্গত মনে হয় না? ডাক্তারবাবুর এই অভিনব থিওরি শুনে আমার মাথা কেমন যেন গুলিয়ে গেল। আমি বললাম, কি জানি ডাক্তারবাবু, আমি তো কিছুই ধারণা করতে পারছি না। আপনি বরং আপনার সন্দেহের কথা পুলিশকে বলুন। ডাক্তার উঠে দাঁড়িয়ে বলল, কাল তাই বলবো ভাবছি। এ সমস্যার একটা মীমাংসা না হওয়া পর্যন্ত কিছুতেই শান্তি পাচ্ছি না মশাই। 2-3 দিন কোনো রকম কেটে গেল। মনের একান্ত অশান্তির ওপর সিআইডি বিভাগের বিবিধ কর্মচারীর নিরন্তর যাতায়াত ও সওয়াল জবাবে প্রাণ একবারে অতিষ্ঠ হয়ে উঠল। মেষের প্রত্যেকেই পালাই পালাই করছিল, কিন্তু আবার পালাতেও কারো সাহস হলো না। কি জানি, তাড়াতাড়ি বাসা পরিবর্তন করলে যদি পুলিশ তাকেই সন্দেহ করে। বাসারই কোনো ব্যক্তির চারিদিকে যে সন্দেহের জাল ধীরে ধীরে গুটিয়ে আসছে, তার ইশারা আগেই পেয়েছিলাম, কিন্তু সে ব্যক্তি যে কে তা অনুমান করা বেশ কঠিন। মাঝে মাঝে অজ্ঞাত আতঙ্কে বুকটা ধড়াস করে ওঠে। মনে হয় পুলিশ যদি আমাকে সন্দেহ করে। সেদিন সকালে অতুল আর আমি ডাক্তারের ঘরে বসে সংবাদপত্র পাঠ করছি। একটা মাঝারি গোছের প্যাকিং কেস ডাক্তারের ঘরে আসলো। তিনি সেই বাক্স খুলে সেগুলো যত্ন করে আলমারিতে সাজাচ্ছিলেন। তাতে রয়েছে বিদেশি কিছু হোমিওপ্যাথিক ওষুধ। প্যাকিং কেসের ওপর আমেরিকার ছাপ মারা। ডাক্তারবাবু দেশি ঔষধ ব্যবহার করতেন না, দরকার হলেই আমেরিকা কিংবা জার্মান থেকে ঔষধ আনিয়ে নিতেন। প্রায় মাসে মাসে তার একটা করে বাক্স আসতো। অতুল খবরের কাগজের অর্ধাংশটা নামিয়ে রেখে বলল, ডাক্তারবাবু, আপনি বিদেশ থেকে ওষুধ আনেন কেন? দেশি ওষুধ কি খারাপ? অতুল একটা বড় সুগার অফ মিল্কের শিশি তুলে নিয়ে তার গায়ের লেখা পড়তে লাগলো। সেখানে লেখা আছে, এরিক অ্যান্ড হ্যাবেল। এরাই বুঝি সবচেয়ে ভালো ওষুধ বানায় ডাক্তারবাবু? জিজ্ঞেস করলো অতুল। ডাক্তারবাবু বললেন, হ্যাঁ। তারপরে অতুল আবার জিজ্ঞেস করলো, আচ্ছা, হোমিওপ্যাথিতে কোন কোন রোগ সারে? আমার তো বিশ্বাস হয় না, 1 ফোঁটা জল খেলে কখনো রোগ সারে। ডাক্তার মৃদু হেসে বলল, এত লোক যে ঔষধ নিয়ে যায়, তারা কি ছেলে খেলা করে? অতুল বলল, হয়তো রোগ আপনি থেকেই সারে। তারা ভাবে এটা ওষুধের গুণে। বিশ্বাসেও তো অনেক সময় কাজ হয়। ডাক্তার শুধু একটু হাসলেন, কিন্তু কিছু বললেন না। কিয়ৎকাল পরে জিজ্ঞাসা করলেন, খবরের কাগজে আমাদের বাসার খবর বেরিয়েছে নাকি? আমি বললাম, হ্যাঁ বেরিয়েছে। বলেই পড়তে শুরু করলাম। হতভাগ্য অশ্বিনী কুমার চৌধুরীর হত্যার এখনো কোনো কিনারা হয়নি। পুলিশের সিআইডি বিভাগ এই হত্যা রহস্যের তদন্তভার গ্রহণ করেছে। কিছু নূতন তথ্য আবিষ্কার হয়েছে। আশা করা যায় শীঘ্রই আসামি গ্রেপ্তার হবে। ডাক্তার হঠাৎ চিৎকার করে বললে, ছাই হবে। ওই আশা করা ওই পর্যন্তই। ঠিক সেই মুহূর্তে দারোগা ঘরে প্রবেশ করল, সঙ্গে তার 2 জন কনস্টেবল। ইনি আমাদের সেই পূর্ব পরিচিত দারোগা। কোনো প্রকার ভনিতা না করেই একেবারে অতুলের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে বললেন, আপনার নামে ওয়ারেন্ট আছে, থানায় যেতে হবে। গোলমাল করবেন না, তাতে কিন্তু কোনো ফল হবে না। রাম সিং, হ্যান্ডকাপ লাগাও। একজন কনস্টেবল ক্ষিপ্র অভ্যস্ত হাতে করাত করে হাতকড়া পরিয়ে দিল অতুলের হাতে। আমরা সভয়ে উঠে দাঁড়ালাম। অতুল বলল,
এ কি? দারোগা বললেন, এই দেখুন ওয়ারেন্ট। অশ্বিনী কুমার চৌধুরীর হত্যা করার অপরাধে অতুল চন্দ্র মিত্রকে গ্রেপ্তার করা হলো। অতুল মৃদু হেসে বলল, শেষ পর্যন্ত আমাকেই ধরলেন? আচ্ছা, চলুন থানায়। অজিত, কিছু ভেবো না, আমি কিন্তু নির্দোষ। একটা ঠিকা গাড়ি ইতিমধ্যেই আমাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল। অতুলকে তাতে তোলা হলো। সদল বলে পুলিশ সেই গাড়িতে ওঠার পর সেই গাড়িটা ছেড়ে চলে গেল। পাংশুমুখে ডাক্তার বললেন, অতুলবাবু, তাহলে কি ভয়ানক! বাপরে, মানুষের মুখ দেখে তো বোঝার উপায় নেই। কিন্তু আমার মুখ থেকে কোনো কথাই বেরোলো না। অতুল হত্যাকারী। এই কদিন তার সঙ্গে একত্র বাস করে তার প্রতি আমার একটা দুর্বলতা তৈরি হয়েছে। তার স্বভাবটা খুব মধুর। আমার হৃদয় এই অল্পকালের মধ্যেই সে জয় করে নিয়েছিল। সে অতুল খুনি। কল্পনার অতীত বিস্ময়ে, ক্ষোভে, মর্মপীড়ায় আমি যেন দিগ্ভ্রান্ত হয়ে গেলাম। ডাক্তার বললেন, এই জন্যই অজ্ঞাত কুলশীল কাউকে আশ্রয় দিতে নেই, বুঝেছেন? এটা শাস্ত্রে আছে। কিন্তু তখন কে ভেবেছিল বলুন তো যে লোকটা এত বড় খুনি? আমার কিছুই ভালো লাগছিল না, কথা শুনতেও ভাল লাগলো না। উঠে গিয়ে নিজের ঘরে দ্বার বন্ধ করে শুয়ে পড়লাম। স্নানাহার করার প্রবৃত্তিই হলো না। ঘরের ওপাশে অতুলের জিনিসপত্র সব ছড়ানো ছিটানো। সেই দিকে চেয়ে দেখে আমার চোখে জল আসলো। অতুলকে যে কতখানি ভালোবেসে ফেলেছি সেটা আমি এখন বুঝতে পারছি। অতুল যাবার সময় বলে গিয়েছে সে নির্দোষ। তবে কি পুলিশ ভুল করলো? আমি বিছানা থেকে উঠে বসলাম। যে রাত্রে অশ্বিনীবাবু হত হন সেই রাত্রের সমস্ত কথা স্মরণ করতে লাগলাম। অতুল মেঝে বালিশের ওপর কান পেতে ডাক্তারের সঙ্গে অশ্বিনী কুমারের কথা শুনছিলেন। কেন শুনছিলেন? কী উদ্দেশ্যে শুনছিলেন? তারপর রাত্রি 11টায় আমি ঘুমিয়ে পড়েছিলাম। একেবারে ঘুম ভাঙল সকালে অতুলের ধাক্কায়। কিন্তু অতুল গোড়া থেকেই বলছে এ খুন, আত্মহত্যা নয়। যে স্বয়ং হত্যাকারী সে কি এমন কথা বলতে পারে নিজের গলায় নিজেই ফাঁসি পড়বার জন্য? কিন্তু এটাও তো হতে পারে যে নিজের উপরে যাতে সন্দেহ না আসে তার জন্য অতুল এত সব কীর্তি করে চলেছে, যাতে পুলিশ ভাবে যে অতুল যখন এত জোর দিয়ে বলছে এটা হত্যা, তখন সে কখনোই হত্যাকারী হবে না। এরূপ নানা চিন্তায় উদ্ভ্রান্ত উদ্পীড়িত মন নিয়ে বিছানায় ছটফট করতে লাগলাম। কখনো উঠে ঘরে পায়চারি করতে লাগলাম। এমন করে দুপুর পার হয়ে গেল। বেলা 3টে বাজলো। হঠাৎ মনে হলো কোনো উকিলের কাছে গিয়ে পরামর্শ করা দরকার। এরকম অবস্থায় পড়লে কি করা উচিত কিছুই আমি জানি না। কিন্তু উকিল সম্বন্ধেও তো আমার কোনো ধারণা নেই, তাদের তো আমি চিনি না। যাই হোক, একটা উকিল আমাকে আজ খুঁজে বার করতেই হবে। সেই কারণে বাক্স খুলে একটা জামা বার করে পরলাম। ঠিক সেই সময় দরজার বাইরে জোরে একটা ধাক্কা লাগলো। দ্বার খুলে দেখলাম সম্মুখে অতুল। হ্যাঁ, অতুল বলেই আমি আনন্দে তাকে জড়িয়ে ধরেছিলাম। সে দোষী কি নির্দোষ এ আন্দোলন হয়তো মন থেকে একবারেই মুছে গেল। রুক্ষ মাথা, শুষ্ক মুখ। অতুল হেসে বলল, হ্যাঁ ভাই, আমি বড্ড ভুগিয়েছে। অনেক কষ্টে জামিন পেলাম, তাই ছাড়া পেলাম, নইলে সারা রাত ওখানে বাস করতে হতো। আমাকে দেখে অতুল বলল, এই বারবেলায় তুমি যাচ্ছ কোথায়? আমি একটু অপ্রতিহতভাবে বললাম, উকিলের বাড়ি। অতুল সস্নেহে আমার একটা হাত চেপে ধরে বলল, আমার জন্য তাই না? আর দরকার নেই ভাই, আপাতত কিছুদিনের জন্য আমি ছাড়া পেয়েছি। দুজনের ঘরের মধ্যে
কথাগুলো বলছিলাম। অতুল ময়লা জামাটা খুলতে খুলতে বলল, উফ, মাথাটা যা ধরেছে না, একবারে ঝাঝা করছে। সমস্ত দিন নাওয়া নেই, খাওয়া নেই। তুমিও দেখছি নাওনি, খাওনি। বেচারি, চলো চলো, মাথায় দুঘটি জল ঢেলে আগে দুটো মুখে দিয়ে আসি, তারপর কথা হবে। আমার নাভি তো একবারে চুইয়ে শুকিয়ে গেল। আমি দ্বিধা ঠেলে বললাম, অতুল, তুমি? অতুল অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আমার হাতের ওপর হাত রেখে বলল, আমি কি অশ্বিনীবাবুকে খুন করেছি কি না? বলেই অতুল হাসতে লাগলো। তারপর বলল, সে আলোচনা নয় পরে হবে, এখন চলো আগে কিছু খাওয়া যাক। মাথাটা ধরেছে, যাই হোক, স্নান করলেই বুঝি সেরে যাবে। ঠিক সেই সময় ডাক্তারবাবু আমাদের ঘরে প্রবেশ করলো। তাকে দেখে অতুল বলল, অনুকূলবাবু, ঘষা দোয়ানির মতো আমি আবার ফিরে এলাম। ইংরাজিতে একটা কথা আছে না, ব্যাড পেনি? আমার অবস্থাও প্রায় সেরকম। পুলিশেও নিলে না, ফিরিয়ে দিলে। কিন্তু ডাক্তার একটু গম্ভীর হয়ে বলল, অতুলবাবু, আপনি ফিরে এসেছেন, খুব সুখের কথা। আশা করি পুলিশ আপনাকে নির্দোষ ভেবেই ছেড়েছে। কিন্তু আমার এখানে কিন্তু আমি আপনাকে রাখতে পারবো না। বুঝতেই তো পারছেন, 5 জনের মেস, এমনিতেই সকলে পালাই পালাই করছে। তার উপর যদি আবার আপনি, প্লিজ কিছু মনে করবেন না, আপনার প্রতি আমার কোনো বিদ্বেষ নেই কিন্তু। অতুল বলল, না না, সে কি কথা, আমি এখন দাগি আসামি, আমাকে আশ্রয় দিয়ে আপনারা বিপদে পড়বেন কেন? বলা তো যায় না, পুলিশ হয়তো শেষে আপনাকেও এডিং অ্যাবেডিং চার্জে ফেলবে। তা আজই কি চলে যেতে বলছেন? কথাটা শুনে ডাক্তার একটু চুপ করে থাকলো। তারপর অনিচ্ছা ভরে বলল, না না, আজ রাতটা থাকুন, কিন্তু কাল সকালেই। অতুল বলল, নিশ্চয়ই, কাল আর আপনাদের বিব্রত করব না, যেখানেই হোক একটা আস্তানা খুঁজে নেব। শেষ পর্যন্ত তো উড়িয়ার হোটেল আছেই। বলেই অতুল আবার হাসতে লাগলো। ডাক্তার এবার জিজ্ঞেস করলো, আচ্ছা অতুলবাবু, থানায় কি হলো? অতুল ভাষা ভাষা জবাব দিয়ে স্নান করতে চলে গেল। ডাক্তার আমার দিকে তাকিয়ে বলল, অতুলবাবু বুঝি মনক্ষুণ্ণ হয়েছেন? কিন্তু উপায় কি বলুন? একে তো মেষের বদনাম হয়ে গেল, তার উপর যদি পুলিশের গ্রেপ্তারি আসামি রাখি, সেটা কি নিরাপদ হবে? আপনিই বলুন। বাস্তবিক এতটুকু সাবধানতা আর স্বার্থপরতার জন্য কাকেও দোষ দেওয়া যায় না। আমি বিরসভাবে ঘাড় নাড়লাম, বললাম, তা এটা তো আপনার মেস, আপনি যা ভালো বোঝেন। আমিও গামছা কাঁধে ফেলে স্নানঘরের দিকে চলে গেলাম। ডাক্তার লজ্জিত বিমর্ষ মুখে বসেই রইলেন। স্নানাহার শেষ করে ঘরে ফিরছি, এমন সময় ঘনশ্যামবাবু অফিস থেকে ফিরলেন। সম্মুখে অতুলকে দেখে তিনি যেন ভূত দেখার মতো চমকে উঠলেন। তারপর পাংশু মুখে বললেন, অতুলবাবু, আপনি? অতুল মৃদু হেসে বলল, আমি বটে ঘনশ্যামবাবু। আপনার কি বিশ্বাস হচ্ছে না? ঘনশ্যামবাবু বললেন, কিন্তু আপনাকে যে পুলিশে, এই পর্যন্ত বলেই তিনি একটা ঢোক গিললেন। তারপর নিজের ঘরে চলে গেলেন। অতুলের চোখ দুটো কৌতুকে নেচে উঠল। সে মৃদু কণ্ঠে বলল, বাঘে ছুলে 18 খা, পুলিশে ছুলে 58। ঘনশ্যামবাবু আমায় দেখে বিশেষ ভয় পেয়েছেন দেখছি। সেদিন সন্ধেবেলা অতুল বলল, দেখো তো দরজার তালাটা লাগছে না। আমি উঠে দেখলাম বিলাতি তালার গোলমাল দেখা দিয়েছে। গৃহস্বামীকে খবর দিলাম, তিনি আসলেন, দেখলেন, তারপর বললেন, বিলিতি তালার এই মুশকিল, ভালো আছে তো বেশ আছে, আর খারাপ হলে একবার ইঞ্জিনিয়ার ডাকতে হয়। এর চেয়ে আমাদের দেশি তালাই ভালো। যা হোক, কালই মেরামত করিয়ে দেব। বলেই তিনি নিচে নামলেন। রাত্রে শয়নের পূর্বে অতুল বলল, অজিত, মাথাটা না সেই যে ধরেছে,
এখনো ছাড়েনি। কি করি বলো তো? আমি বললাম, ডাক্তারের কাছ থেকে একটু ওষুধ খেয়ে এসো। অতুল বলল, হোমিওপ্যাথি ওষুধ? না না না, তাতে সারবে না। ওই হুমো পাখির জোর বিশেষ নেই। আমি বললাম, চলো, আমারও শরীরটা ভালো নয়, দেখাই যাক তোমার হুমো পাখি কাজ দেয় কি দেয় না। ততক্ষণে ডাক্তার বোধ হয় দ্বার বন্ধ করে শুয়ে পড়েছে, কিন্তু আমরা গিয়ে ডাকতেই তিনি বেরিয়ে এলেন। অতুল বলল, আপনার ওষুধের গুণ পরীক্ষা করতে এলাম ডাক্তার। আজ আমার বড্ড মাথা ধরেছে, আমাকে কিছু ব্যবস্থা করে দিন তো। ডাক্তার খুশি হয়ে বললেন, বিলক্ষণ পারি বই কি, পিত্তি পড়ে আপনার মাথা ধরেছে, বসুন, ওষুধ দিচ্ছি। বলেই আলমারি খুলে ওষুধ নিয়ে এসে এক পুড়িয়া আমার হাতে দিলেন। বললেন, যান, খেয়ে শুয়ে পড়ুন, দেখবেন কাল ঝরঝরে লাগছে। অজিতবাবু, আপনার চেহারাটা ওরকম দেখাচ্ছে কেন? খানিকটা উৎসুক হয়ে জিজ্ঞেস করলো ডাক্তার। আমি বললাম, আমার শরীরটাও কেমন ঢিস ঢিস করছে, বুঝেছেন? ডাক্তার আমাকেও এক পুড়িয়া ওষুধ দিল। ঔষধ নিয়ে আমি আর অতুল ঘরে চলে আসলাম। ডাক্তার আসার সময় আমাদেরকে বললেন, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বেন। কথাটা শুনে অতুল ঘাড় ঘুরিয়ে বলল, ডাক্তারবাবু, ব্যোমকেশ বক্সী বলে আপনি কাউকে চেনেন? ডাক্তার ঈষৎ চমকে উঠল, বলল, না তো, কে তিনি? অতুল বলল, জানি না, আজ থানায় তার নাম শুনলাম কি না, তিনি নাকি এই হত্যা তদন্তের ভার নিয়েছেন। ডাক্তার এবার মাথা নেড়ে বলল, না, আমি তো তাকে চিনি না। উপরে নিজেদের ঘরে ফিরে এসে আমি বললাম, অতুল, এবার সব কথা আমায় খুলে বলো। অতুল বলল, কি বলবো? আমি বললাম, আমি জানি তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ, কিন্তু সে হবে না, সব কথা খুলে বলতে হবে। অতুল একটু চুপ করে রইল, তারপর দরজার দিকে তাকিয়ে বলল, আচ্ছা বলছি, এসো, বিছানায় বসো। তোমার কাছে যে লুকিয়ে রাখতে পারবো না সেটা আমি বেশ বুঝেছিলাম। কথাটা শুনে আমি তার বিছানায় গিয়ে বসলাম। সেও দরজা ভেজে আমার পাশে বসলো। ওষুধের পুড়িয়া তখন আমার হাতে। ভাবলাম সেটা খেয়ে নিশ্চিন্ত মনে গল্প শুনি। মোড়ক খুলতে যাব, ঠিক সেই সময় অতুল আমার হাতটা চেপে ধরল, বলল, এখন থাক না, আগে আমার গল্পটা শোনো। সুইচ অফ করে আলো নিভিয়ে দিয়ে অতুল আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে তার গল্প বলে যাচ্ছিল। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। বিস্ময়ে আতঙ্কে মাঝে মাঝে আমার গায়ে কাঁটা দিচ্ছিল। 15 মিনিট পরে গল্প সমাপ্ত করে অতুল বলল, আজ এই পর্যন্ত থাক, কাল সব খুলে বলবো। রেডিয়াম অঙ্কিত ঘড়ির দিকে চেয়ে বলল, এখনো সময় আছে, রাত্রি 2টোর আগে কিছুই ঘটবে না। তুমি বরঞ্চ ইতিমধ্যে একটু ঘুমিয়ে নাও, ঠিক সময়ে আমি তোমাকে তুলে দেব। রাত্রি তখন কটা ঠিক বলতে পারবো না, হয়তো 1:30। অন্ধকারে চোখ মেলে বিছানায় শুয়েছিলাম। শ্রবণেন্দ্রিয় এত তীক্ষ্ণ হয়েছে যে নিঃশ্বাসের শব্দ অবধি শুনতে পাচ্ছি। অতুল যে জিনিসটা দিয়েছিল সেটা হাতে মুঠোর মধ্যে ধরে রেখেছিলাম। হঠাৎ অন্ধকারে কোনো শব্দ শুনলাম না, কিন্তু অতুল আমাকে স্পর্শ করেছে এইটা বুঝতে পারলাম। ইশারাটা আমাদের আগে থেকে ঠিক করা ছিল। আমি ঘুমন্ত ব্যক্তির মতো জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। বুঝলাম সময় উপস্থিত। তারপর কখন যেন দরজাটা খুলে গেল। সহসা অতুলের বিছানার ওপর ধপ করে কিছু একটা পড়ল। সঙ্গে সঙ্গে অতুল আলো জ্বালালো। লোহার ডান্ডা হাতে আমি তড়াক করে বিছানা থেকে লাফিয়ে উঠলাম। দেখলাম এক হাতে রিভলভার আর অন্য হাতে আলোর সুইচ টিপে দাঁড়িয়ে আছে অতুল। তারই শয্যার পাশে হাঁটু গেড়ে বসে আছে আমাদের ডাক্তারবাবু। অতুল বলল,
বড়ই দুঃখের বিষয় ডাক্তারবাবু, আপনার মতো পাকা লোক শেষকালে পাশ বালিশ খুন করলো। ব্যাস, নড়বেন না, ছুরি ফেলে দিন। তারপর আবার অতুল বলল, নড়েছেন কি গুলি করব। অজিত রাস্তার দিকে জানলাটা খুলে দাও তো বলাতেই অজিত উঠে গিয়ে জানলাটা খুলল। ডাক্তার বিদ্যুৎ বেগে উঠে দরজা দিয়ে পালাবার চেষ্টা করছিল, কিন্তু সঙ্গে সঙ্গে অতুলের বজ্রমুষ্টি তার চোয়ালে হাতুড়ির মতো লাগলো। সঙ্গে সঙ্গে সে ধরাশায়ী হলো। মাটিতে উঠে বসে ডাক্তার বলল, বেশ, হার মানলাম, কিন্তু আমার অপরাধ কি? অপরাধ কি একটা ডাক্তার? তারপর তার প্রকাণ্ড ফিরিস্তি পুলিশ অফিসে জমা হয়েছে, ক্রমেই সেটা প্রকাশ পাবে। আপাতত কথা বলতে বলতেই ঘরের মধ্যে প্রবেশ করলো 4-5 জন কনস্টেবল আর দারোগা আর ইন্সপেক্টর। অতুল বলল, আপাতত ব্যোমকেশ বক্সী সত্যান্বেষীকে আপনি খুন করার চেষ্টা করেছেন, সেই হিসেবে আমি পুলিশে রিপোর্ট করছি। ইন্সপেক্টর বাবু, ইনিই আসামি। ইন্সপেক্টর নিঃশব্দে ডাক্তারের হাতে হাত করা পড়ালেন। ডাক্তার বিষাক্ত দৃষ্টিতে চেয়ে রইল অতুলের দিকে। তারপর বলল, পুলিশ আর ওই ব্যোমকেশ বক্সী মিলে আমাকে মিথ্যে জালে ফাঁসিয়েছে, কিন্তু আমিও দেখে নেব। দেশে আইন ব্যবস্থা এখনো আছে, আমারও টাকার অভাব নেই। ব্যোমকেশ বলল, তা তো নেই, এত কোকেন বিক্রির টাকা যাবে কোথায়? এবার বিকৃত মুখে ডাক্তার বলল, আমি কোকেন বিক্রি করি, তার কোনো প্রমাণ আছে? অতুল বলল, আছে বই কি ডাক্তার, তোমার সুগার অফ মিল্কের শিশিতেই তার প্রমাণ পাওয়া যায়। জকির মুখে এবার যেন একটু নুন পড়ল, আর ডাক্তার মুহূর্তের মধ্যেই কুঁকড়ে গেল। তার মুখ দিয়ে একটা কথা সরল না, শুধু নির্বিশেষে চক্ষু দুটো ব্যোমকেশের ওপর শক্তিহীন ক্রোধে অগ্নিবৃষ্টি করতে লাগলো। আমার মনে হলো এ যেন আমার সেই সাদাসিধা নির্বিরোধ অনুকূলবাবু নয়, একটা দুর্দান্ত নরঘাতক গুন্ডা ভদ্রতার খোলস ছেড়ে বাইরে এসে উপস্থিত হয়েছে। এর সঙ্গেই এতদিন পরম বন্ধুভাবে আমি কাটিয়েছি, ভাবতেই আমার গাটা যেন শিরশির করে উঠল। ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, কি ওষুধ আমাদের দুজনকে দিয়েছিল ঠিক করে বলো দেখি। ব্যোমকেশ বলল, ওগুলো মরফিয়ার গুঁড়ো। বিছানায় বসতে বসতে ব্যোমকেশ বলল, দারোগাবাবু, এবার আমার এত্তালা লিখুন। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট লিপিবদ্ধ হওয়ার পর ডাক্তারের ঘর খানাতল্লাশ হলো। তাতে পাওয়া গেল 2টি বড় বড় বোতলে কোকেন। ডাক্তার সেই যে চুপ হয়েছে, তার মুখ থেকে আর কোনো কথা সরেনি। তারপর তাকে মাল সমেত থানায় রওনা করে দিতে দিতে প্রায় ভোর হয়ে গেল। তাকে চালান করে দিয়ে ব্যোমকেশ বলল, এখানে তো সব লণ্ডভণ্ড, চলো আমার বাসায়, সেখানে চা খাওয়া যাক। হ্যারিসন রোডের একটা বাড়ির তেতলায় উপস্থিত হলাম। দ্বারের পাশে পিতলের ফলকে লেখা, সত্যান্বেষী শ্রী ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ বলল, স্বাগতম মহাশয়, দিনের কুটিরে পদার্পণ করুন। আমি জিজ্ঞেস করলাম, সত্যান্বেষীটা কি? ব্যোমকেশ বলল, ওটা একটা পরিচয়, ডিটেকটিভ কথাটা শুনতে ভালো লাগে না, গোয়েন্দা শব্দটাও আরও খারাপ, তাই নিজে খেতাব দিয়েছি সত্যান্বেষী। ঠিক হয়নি? সমস্ত তেতালাটা ব্যোমকেশের, গুটি 4-5 ঘর আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। জিজ্ঞাসা করলাম, একাই থাকো বুঝি? সে বললে, হ্যাঁ, সঙ্গে থাকে কেবল আমার ভৃত্য পুটিরাম। আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম, দিব্যি বাসাটি, তা কতদিন এখানে আছো? সে বললে, প্রায় বছরখানেক, মাঝে কেবল কয়েকদিনের জন্য তোমাদের বাসায় গিয়েছিলাম। ভৃত্য পুটিরাম তাড়াতাড়ি স্টোভ জেলে চা করে আমাদেরকে দিল।
গরম পেয়ালায় চুমুক দিয়ে ব্যোমকেশ বলল, আহ, তোমাদের মেশে ছদ্মবেশে কতদিন মন্দ কাটল না। ডাক্তার কিন্তু শেষের দিকে আমাকে ধরে ফেলেছিলেন। দোষ অবশ্য আমারই। আমি বললাম, সেটা কীরকম? ব্যোমকেশ বললে, পুলিশের কাছে জানলার কথাটা বলেই আমি ধরা পড়েছি। ওই জানলা দিয়েই যে অশ্বিনীবাবু, কথাটা আর শেষ হলো না। আমি বললাম, না না, গোড়ার থেকে বলো। চায়ে আরেক চুমুক দিয়ে ব্যোমকেশ বলল, আচ্ছা, তাই বলছি। কতক তো কাল রাত্রেই বলেছি, বাকিটা শোনো। তোমাদের পাড়ায় যে মাসের পর মাস ক্রমাগত খুন হচ্ছে, তা দেখে পুলিশের কর্তৃপক্ষ বেশ বিব্রত। একদিকে বেঙ্গল গভর্নমেন্ট, অন্যদিকে কাগজওয়ালারা পুলিশদের অতিষ্ঠ করে তুলেছিল। এইরকম যখন অবস্থা, তখন আমি গিয়ে পুলিশের বড় সাহেবের সঙ্গে দেখা করলাম। বললাম, আমি একজন বেসরকারি ডিটেকটিভ। আমার বিশ্বাস আমি ওইসব খুনের কিনারা করতে পারবো। অনেক কথাবার্তার পর কমিশনার সাহেব আমাকে অনুমতি দিলেন। শর্ত হলো, তিনি আর আমি ছাড়া একথা কেউ জানবে না। তারপর তোমাদের বাসায় গিয়ে জুটলাম। কোনো অনুসন্ধান চালাতে গেলে জানোই তো যে সেই অকুস্থানে বাস করতে হয়। তাই তোমাদের মেসটা বেছে নিলাম। তখন কে জানতো যে বিপক্ষ দলেরও বেস ক্যাম্প হচ্ছে ওই একই জায়গা। ডাক্তারকে গোড়া থেকেই আমার বড্ড বেশি ভালো মানুষ লাগতো, এবং কোকেনের ব্যবসা চালাতে গেলে হোমিওপ্যাথি ডাক্তার সেজে বসাটা যে খুব সুবিধেজনক, সে কথা মনের মধ্যে আমার বেশ কিছুদিন ধরে উকিঝুঁকি মারছিল। কিন্তু ডাক্তারি যে নাটের গুরু, এ সন্দেহ তখনও আমার হয়নি। ডাক্তারকে প্রথম সন্দেহ হলো অশ্বিনীবাবু মারা যাওয়ার আগের দিন। মনে আছে বোধহয় সেদিন রাস্তার উপর একজন ভাটিয়ার লাশ পাওয়া গিয়েছিল। ডাক্তার যখন শুনল যে তার ট্যাকে নোট পাওয়া গেছে, তখন সেই মুহূর্তে একটা ব্যর্থ লোভের ছবি আমি সেই ডাক্তারের মুখে দেখেছিলাম। অশ্বিনীবাবুর ব্যবহারে আমার মনে আবার ধোঁকা লাগলো। মনে হলো হয়তো তিনি আসল আসামি। রাত্রে মেঝে কান পেতে যা শুনলাম, তাতে ব্যাপারটা স্পষ্ট হলো না। শুধু এইটুকু বুঝলাম তিনি ভয়ঙ্কর কিছু দেখেছেন। তারপর সে রাত্রে যখন তিনি খুন হলেন, তখন আর কোনো কথাই বুঝতে বাকি রইল না। ডাক্তার যখন ওই ভাটিয়াকে রাস্তার উপর খুন করছিল, দৈবক্রমে অশ্বিনীবাবু সেটা জানলা দিয়ে দেখে নেয়, আর সেই কথাই তিনি গোপনে ডাক্তারবাবুকে বলতে চেয়েছিলেন। এই ব্যাপারটা এবার বুঝতে পারছো তো? ডাক্তার কোকেনের ব্যবসা করত, কিন্তু কাউকে জানতে দিত না যে সে ওই কাজের সর্দার। যদি কেউ দৈবাত জানতে পারে, তাকে তৎক্ষণাৎ খুন করত। এইভাবে সে এতদিন নিজেকে বাঁচিয়ে রেখেছিল। ওই ভাটিয়াটা সম্ভবত ডাক্তারের দালাল। হয়তো তারই মারফত বাজারে কোকেন সরবরাহ হয়। এটা আমার অনুমান, ঠিক কথা কিন্তু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলতে পারবো না। কোনো কারণে তাদের মধ্যে মনোমালিন্য হয়। হয়তো লোকটা ডাক্তারকে ব্ল্যাকমেল করে, পুলিশের ভয় দেখায়। তারপরেই যেই সে বাড়ি থেকে বেরিয়েছে, অমনি ডাক্তার তার পিছন পিছন গিয়ে তাকে শেষ করে দিয়েছে। অশ্বিনীবাবু নিজের জানলা থেকে ওই ঘৃণ্য দৃশ্য দেখেছিলেন। ঘোর নির্বুদ্ধিতার বশে সে কথা তিনি ডাক্তারকেই বলতে চান। তার কি উদ্দেশ্য ছিল জানি না। তিনি ডাক্তারের কাছে উপকৃত, তাই হয়তো তাকে সাবধান করতে চেয়েছিলেন। ফল হলো বিপরীত। ডাক্তারের চোখে তার আর বেঁচে থাকার অধিকার রইল না। সেই রাত্রেই কোনো এক সময় তিনি ঘর ছেড়ে বেরোবার উপক্রম করলেন। তখনই সাক্ষাৎ যম এসে তার সামনে দাঁড়ালো। আমাকে ডাক্তার গোড়ায় সন্দেহ করেছিল কিনা বলতে পারবো না, কিন্তু যখন আমি পুলিশকে বললাম ওই জানলাটাই অশ্বিনী কুমারের মৃত্যুর জন্য দায়ী, তখন সে বুঝল আমি কিছু কিছু আন্দাজ করেছি।
সুতরাং আমারও ইহলোক ত্যাগ করবার সময় এসে গেছে তার চোখে। ইহলোক ত্যাগ করবার জন্য আমি একবারে ব্যগ্র ছিলুম না, তাই অত্যন্ত সাবধানে দিন কাটাতে লাগলাম। তারপর পুলিশ একটা মস্ত বোকামি করলো, আমাকে গ্রেপ্তার করলো। যাই হোক, কমিশনার সাহেব এসে আমাকে তৎক্ষণাৎ খালাস করিয়েছেন। আমি তখন মেশে ফিরে এলাম। ডাক্তার তখন স্থির বুঝতে পারলো আমি গোয়েন্দা, কিন্তু সে ভাব গোপন করে সে আমার উপর দয়া করলো। রাত্রে সে আমায় মেশে থাকতে দিল। উদারতার আড়ালে একটা উদ্দেশ্য ছিল, কোনো রকমে আমাকে খুন করা, কারণ তার বিষয়ে আমি যত কথা জানতাম এত কথা কেউ জানতো না। ডাক্তারের বিরুদ্ধে তখন পর্যন্ত কিন্তু কোনো সত্যিকারের প্রমাণ ছিল না। অবশ্য তার ঘর খানা তল্লাশি করলে কোকেন পাওয়া যেত, তার জন্য তার জেল হতো, কিন্তু সে যে একটা নিষ্ঠুর খুনি একথা আদালতে প্রমাণ করা যেত না। তাই আমিও তাকে প্রলোভন দেখাতে শুরু করলাম, দরজার তালাটা নিজেই খারাপ করলাম। ডাক্তার খবর পেয়ে মনে মনে আনন্দিত হলো। সে ভাবলো আমরা তো রাত্রে দরজা বন্ধ করে শুতে পারবো না। তারপর আমরা যখন ওষুধ নিতে গেলাম তখন সে সাক্ষাৎ হাতে স্বর্গ পেল। আমাদের দুজনকে 2 পুরিয়া গুঁড়ো মরফিয়া দিয়ে ভাবলো আমরা তাই খেয়ে বেশ ঘুমাবো। সে নিদ্রা আমাদের মহানিদ্রা হবে। তারপরেই ব্যাঘ্র এসে পাদে ফা দিলেন। আর কি, আমি বললাম, এখন উঠলুম ভাই, তুমি বোধহয় উপস্থিতার ওদিকে যাচ্ছ না, তাই না? ব্যোমকেশ বলল, তা তুমি কি বাসায় যাচ্ছ? আমি বললাম হ্যাঁ। সে বললে কেন? কেন তুমি ও বাসায় যাচ্ছ? আমি বললাম, বারে, ওখানে না গেলে কোথায় যাব? ব্যোমকেশ বলল, আমি বলছিলাম কি, ও বাসা তো তোমাকে ছাড়তেই হবে, তা আমার এখানে এলে হতো না? এ বাসাটা কিন্তু নেহাত মন্দ না। আমি খানিক চুপ করে থেকে বললাম, প্রতিদান দিচ্ছ বুঝি? ব্যোমকেশ কাঁধে হাত রেখে হাসতে হাসতে বলল, না ভাই, প্রতিদান নয়। মনে হচ্ছে তোমার সঙ্গে এক জায়গায় না থাকলে আমার মন টিকবে না। এই কদিনেই কেমন যেন একটা বদ অভ্যেস হয়ে গেছো তুমি। আমি বললাম, সত্যি বলছো? ব্যোমকেশ বললে, হ্যাঁ ভাই, সত্যি বলছি। তখন আমি ব্যোমকেশকে বললাম, তবে তুমি থাকো, আমি জিনিসপত্র আনি। ব্যোমকেশ প্রফুল্ল মুখে বলল, দেখো, সেই সঙ্গে আবার আমার জিনিসগুলো আনতে যেন ভুলো না। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।